পাচ্ছো? জি ভাইয়া। ঠিক আছে, আজকে হচ্ছে আমরা চ্যাপ্টার 4 শুরু করব। এই চ্যাপ্টারে হচ্ছে ম্যাথমেটিক্যাল বেসডই জিনিসপাতি, মোটামুটি থিওরিও আছে কিছু। সো এটা হচ্ছে তড়িৎ রসায়ন। দেখি কি আছে এখানে। চ্যাপ্টারটা শুরুই হয়েছে তড়িৎ পরিবাহী ও এর প্রকারভেদ দিয়ে। এগুলো থিওরি টাইপের জিনিস। তো দেখো এখানে বলছে আহ প্রথমেই বলছে এখানে তড়িৎ পরিবাহী কি, তড়িৎ পরিবাহী কারা। তো তড়িৎ পরিবাহী হলো যেসব ধাতব বা অধাতব পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে আমরা বলি হচ্ছে তড়িৎ পরিবাহী বা ইলেকট্রিক কন্ডাক্টর। মেন কথা হচ্ছে যাদের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে অথবা চলাচল করতে পারে তারাই তড়িৎ পরিবাহী। দেন দেখো এখানে আবার এর আবার প্রকারভেদ আছে। দেখো বলছে কপার তার, এটা একটা ধাতব পরিবাহী। গ্রাফাইট, এটা একটা অধাতব পরিবাহী। আবার হচ্ছে তরল পদার্থের মধ্যে বলছে মার্গারি বা পারদ, এটাও একটা পরিবাহী। এরকম বিভিন্ন প্রকারভেদ থাকতে পারে। দেন দেখো অপরিবাহী সংজ্ঞাটাও দিছে। তড়িৎ পরিবাহী যদি হয় যাদের ভিতর দিয়ে তড়িৎ চলাচল করতে পারে, যাদের ভিতর দিয়ে করতে পারে না তারা হচ্ছে অপরিবাহী বা ইনসুলেটর। ওটা সংজ্ঞাটাও দিছে। দেন বলছে দেখো ইলেকট্রিক তারের উপর যে প্লাস্টিক বা রাবারের আবরণ দেওয়া হয়, রাবারের মধ্যে দিয়ে বা প্লাস্টিকের মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন হয় না, দেখে আবরণটা দেওয়া হয়, এরা হচ্ছে অপরিবাহী। তো প্রথমে এরা দুইটা সংজ্ঞা দিছে, একটা হচ্ছে তড়িৎ পরিবাহী সংজ্ঞা আর একটা তড়িৎ অপরিবাহী সংজ্ঞা। এবার এটা শ্রেণী বিভাগ করবে। দেখো এবার তড়িৎ পরিবাহীকে তিনটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সুপরিবাহী, একটা হচ্ছে অর্ধ পরিবাহী, আর একটা হচ্ছে সুপার পরিবাহী। দেখো কি বলছে, সুপরিবাহী কারা? যেসব ধাতু যেমন কপার, অ্যালুমিনিয়াম, আয়রন, জিঙ্ক, সিলভার সহজেই বিদ্যুৎ পরিবহন করতে পারে এদেরকে বলা হয় সুপরিবাহী। সংজ্ঞা। দেন অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর কারা বলছে, তড়িৎ পরিবাহী বা তড়িৎ অপরিবাহী বা ইনসুলেটর, এই দুইয়ের মাঝামাঝি পরিবাহিতা গুণসম্পন্ন কিছু পদার্থ আছে। মানে এরা কিছুটা অপরিবাহীর মতো ব্যবহার দেখায়, কিছুটা পরিবাহীর মতো ব্যবহার দেখায়, এরকম কিছু পদার্থ আছে। এদেরকে বলা হয় হচ্ছে সেমিকন্ডাক্টর অথবা অর্ধ পরিবাহী। এরা কারা? এরা হচ্ছে পর্যায় সারণীর গ্রুপ 4 এর, মানে গ্রুপ 14 সিলিকন আর জার্মেনিয়াম। এসব অর্ধধাতু বা মেটালয়েড হলো সেমিকন্ডাক্টর। মানে সেমিকন্ডাক্টর মেইনলি এই সিলিকন, জার্মেনিয়াম এগুলা দিয়ে বানানো হয়। এগুলোর আবার ইউজ আছে, এগুলো সামনে দেখবা অনেক জায়গায় পড়ছো। সো সুপরিবাহী হচ্ছে যারা সহজে বিদ্যুৎ পরিবহন করে। অর্ধপরিবাহী হচ্ছে এরা পরিবাহীর মতো কিছু বৈশিষ্ট্য দেখায়, অপরিবাহীর মতো কিছু বৈশিষ্ট্য দেখায়, মাঝামাঝি থাকে। আর সুপার কন্ডাক্টর বলে আরেকটা জিনিস আছে। দেখো একটা সুপরিবাহী, অর্ধপরিবাহী, একটা সুপার কন্ডাক্টর। সুপার কন্ডাক্টর কি বলছে, বর্তমানে সুপার পরিবাহী বা সুপার কন্ডাক্টর নামক বিশেষ তড়িৎ পরিবাহী আবিষ্কৃত হয়েছে। এসব সুপার কন্ডাক্টর হলো সংকর ধাতু বা সংকর ধাতুর অক্সাইড। এদের একটি নির্দিষ্ট সন্ধি তাপমাত্রা আছে। ওই তাপমাত্রার নিচে এসব ধাতব পরিবাহীর কোনো বিদ্যুৎ রোধ থাকে না। মানে এইটা হচ্ছে নতুন অ্যাড করছে সম্ভবত বইয়ে, আমরা আগে এই সুপার কন্ডাক্টরটা পড়ি নাই। মানে আমরা যখন পড়ছি সুপার কন্ডাক্টরকে, এটা যেটা বোঝাচ্ছে, এটা বলতেছে বিভিন্ন ধাতু থেকে সংকর ধাতু বা সংকর ধাতুর অক্সাইড তৈরি করছে, যেগুলাতে তোমার একটা নির্দিষ্ট সন্ধি তাপমাত্রা থাকে বা একটা মিনিমাম তাপমাত্রা থাকে। ধরো এ একটা সুপার কন্ডাক্টর, এটার সন্ধি তাপমাত্রা সাপোজ 200 ডিগ্রি। তো এই 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে এই এ ধাতুর মধ্যে কোনো, মানে তুমি যদি টেম্পারেচারটা 200 ডিগ্রির নিচে মেনটেন করতে পারো, তাহলে এই এ ধাতুর কোনো রোধ থাকবে না। এন্ড রোধ যদি না থাকে, এর মধ্যে দিয়ে যখন তুমি তড়িৎ পরিবাহিত করবা, এখানে কোনো ধরনের তড়িৎ অপচয় হবে না। মানে রোধ মানে কি, বাধা। তুমি যখন ধরো এটা এ এ পরিবাহী দিয়ে তুমি একটা তার বানাইলা, এই তার দিয়ে তুমি এখন বিদ্যুৎ পরিবহন করে এই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসবা। যেমন আমরা নর্মালি জানি যে হচ্ছে বিদ্যুৎ যখন পরিবাহিত হয়, এখানে হচ্ছে কিছু লস হয়, তার গরম হয়ে যায় অথবা হচ্ছে আশেপাশে ইয়াতে কিছু লস হয়ে যায় এই এখান থেকে এখানে আসতে গেলে। তো যখন তোমার এই তারটা এই সুপার কন্ডাক্টর দিয়ে আমি বানাবো, টেম্পারেচারটা আমি মেনটেন করব,
যেহেতু এরা মানে মানে সংজ্ঞাটাই এরকম যে এর মধ্যে কোনো এই টেম্পারেচারের নিচে এর ভিতরে কোনো ধরনের রোধ কাজ করবে না, মানে এর কোনো বাধা নাই। তড়িৎ এখানে যতটুকু ছিল তুমি এখানেও ঠিক ততটুকুই পাবা, মাঝখানে কোনো লস হবে না। বুঝতে পারছো? রোধ থাকে না বলতে মেইনলি মানে রোধ না থাকার সুবিধা হচ্ছে এইটা, তোমার লস লস কম হবে। তো এগুলো হলো সুপার কন্ডাক্টর। যেমন দেখো এখানে বলছে Nb3Ge, দেখো এই জিইটা হচ্ছে এই জার্মেনিয়াম সেমিকন্ডাক্টরের সাথে সংকর করা। তারপরে তোমার দেখো এটার সন্ধি তাপমাত্রা দিচ্ছে 23.2 কেলভিন। দেন দেখো মানে একটা সংকর যৌগ তৈরি করছে, ওইটা দিয়ে মেইনলি বানাইছে, মানে ওইটার একটা সন্ধি তাপমাত্রা আছে যেটার নিচে ওর মধ্যে কোনো ধরনের রোধ কাজ করে না, ওইটার উপরে চলে গেলে আবার কিছুটা রোধ জেনারেট হয়, এটা বলতেছে। দেন দেখো আবার এটা হচ্ছে পরিবাহীকে তিন ভাগে ভাগ করছিল, পরিবাহীকে আবার অন্যভাবে ভাগ করতেছে। দেখো দেখো এখানে বলছে তড়িৎ পরিবহনের মেকানিজমের উপর ভিত্তি করে তড়িৎ পরিবাহীকে আবার দুই ভাগে ভাগ করতেছে। আগেরটা ভাগ করছিল হচ্ছে কিসের উপর, দেখো নরমালি ভাগ করছিল, জেনারেলি বলছে তড়িৎ পরিবাহী তিন ধরনের। এবার মেকানিজম এটা কিভাবে কাজ করে এটার উপর ডিপেন্ড করে আবার দুই ভাগে ভাগ করতেছে। একটা হচ্ছে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী, আর একটা তড়িৎ বিশ্লেষণ পরিবাহী। ইলেকট্রনীয় কারা, যারা হচ্ছে তোমার আমরা নরমালি জানি ধাতুগুলা কিভাবে ইলেকট্রন আদান প্রদান করে, মানে ইলেকট্রন ট্রান্সফার করে। ধাতুগুলো তো মেইনলি ধাতব বন্ধন, মানে ধাতব যে পরমাণুগুলো আছে এগুলো তো ধাতব বন্ধনে থাকেন। ধাতব বন্ধনে আমরা জানি ইলেকট্রন গুলা হচ্ছে মানে পুরা ইয়াটা জুড়ে ঘুরে বেড়ায়। বাট যখন আমরা হচ্ছে কোনো তরল পদার্থের ভিতরে যাই তখন হচ্ছে আমরা দেখি এখানে অ্যানায়ন ক্যাটায়ন এগুলা চলে আসে। And ওগুলার মাধ্যমে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হচ্ছে আমার তড়িৎ পরিবহন ঘটে। ওই এই দুইটাকে মেইনলি বা দুই ভাগে ভাগ করছে, একটা হলো তড়িৎ বিশ্লেষ্য আর একটা হচ্ছে ইলেকট্রনীয় বা ধাতব। দেখো বলছে ইলেকট্রনীয় বা ধাতব কঠিন ধাতব এবং অধাতব, কঠিন ধাতব এবং অধাতব পরিবাহীকে ইলেকট্রনীয় পরিবাহী বা ধাতব পরিবাহী বলে। যেমন কপার ধাতু, গ্রাফাইট অধাতু, এগুলো হলো ইলেকট্রনীয় বা ধাতব ধাতব পরিবাহী। এদের বৈশিষ্ট্য কি? কঠিন পদার্থে পরমাণুর বহিঃস্তরে এক বা একাধিক এই যে পরমাণুর বহিঃস্তরে এক বা একাধিক সঞ্চরণশীল ইলেকট্রন থাকে, তাই এসব পরিবাহীর এক প্রান্তে তড়িৎ ক্ষেত্রের মধ্যে দিয়ে তড়িৎ বা বিদ্যুৎ পরিবহনকালে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে, তাই এদের এরূপ নামকরণ করা হয়েছে। এসব তড়িৎ বিশ্লেষ্য আয়নিক যৌগ গলিত অবস্থায় এবং জলীয় অবস্থায় উভয় প্রকার আয়নগুলো কেলাস বা ল্যাটিস থেকে মুক্ত হয়ে ধনাত্মক এখানে বলছে আয়নিক যৌগ গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে এসব উভয় প্রকার আয়ন, এদের উভয় প্রকার আয়নগুলো কেলাস থেকে বের হয়ে, কেলাস ল্যাটিস থেকে বের হয়ে আচ্ছা এখানে মেইনলি প্রথমে বলছে আহ, ধাতব পরিবাহী বা ইলেকট্রনিক পরিবাহী হচ্ছে তারা যারা হচ্ছে আমরা নর্মালি কঠিন যৌগ যেগুলো দেখি এগুলাতে যেটা হয় আমার ধাতুর ক্ষেত্রে যেগুলো হয় বলছে এইসব কঠিন পদার্থে বহিঃস্তরে মানে এদের ইলেকট্রনের বহিঃস্তর যেটা থাকে ওইটাতে হচ্ছে তোমার সঞ্চয়নশীল ইলেকট্রন থাকে, ও ওইটার মাধ্যমে মেইনলি হচ্ছে আমার এই ইয়াটা হয়। এখানে হচ্ছে আমার জারণ বিজারণ বিক্রিয়াটা ঘটে, এভাবে তোমার হচ্ছে ইয়া করে মানে এক্সপ্লেইন করছে আর কি। আর পরে যেটা বলছে এসব তড়িৎ বিশ্লেষ্য মানে এখানে আমার মনে হচ্ছে একটু ভুলাইছে, মানে উম, এখানে সেকেন্ডটা আমি ইয়া করতে পারছি না, ইলেকট্রনীয় থেকে তড়িৎ বিশ্লেষ্য কেন আনতেছে। তোমার বইটা দেখো তো ঠিক এইভাবেই লেখা কিনা। আসল তোমার বইটা দেখো তো এর মাঝখানে কিছু আছে কিনা। বৈশিষ্ট্যের নামকরণ। আমার বইয়ের সাথে খুব একটা মেলে না ভাইয়া। মানে এই জায়গায় যেটা আমি সমস্যা দেখতেছি তোমার, দেখো এই জায়গায় দুইটা দুইটা পরিবাহীর কথা বলছে, একটা হচ্ছে ইলেকট্রনীয় পরিবাহী, একটা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। ইলেকট্রনীয় পরিবাহী আমরা মানে নাম দেখে বুঝতেছি যে ইলেকট্রনীয় পরিবাহী হচ্ছে এখানে তোমার বহিঃস্তরের যে ইলেকট্রন গুলা থাকে, মানে আমরা মেনলি ধাতব বন্ধনে যেগুলো দেখি ইলেকট্রন গুলা পুরা ধাতুটা মিলে ঘুরে বেড়ায়, সঞ্চারনশীল ইলেকট্রন যেগুলো থাকে।
ঘুরে বেড়ায় and আমরা যখন হচ্ছে ওইটাকে কোনো আহ, আহ, ধরো পজিটিভ নেগেটিভ প্রান্তের সাথে কানেক্ট করি, ওর মধ্যে দিয়ে হচ্ছে ওই সঞ্চালনশীল ইলেকট্রন গুলোর মাধ্যমেই ইলেকট্রন পরিবাহিত হয় বা তড়িৎ পরিবাহিত হয়। কিন্তু এই 2 নাম্বার পয়েন্টে এসে ও আবার তড়িৎ ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী থেকে তড়িৎ বিশ্লেষণে চলে গেছে, যেটা আমার আলাদা হওয়ার কথা। বুঝছো কি বলছি? মানে এখন এই দুইটা কি একসাথে ব্যাখ্যা করছে কিনা এটা আমি ইয়া করতে পারছি না, কারণ দেখো এখানে তো হচ্ছে দুইটাকে আলাদাভাবে ব্যাখ্যা করার কথা। প্রথমে একটা পয়েন্ট দিয়ে ইলেকট্রনীয় দেখাচ্ছে, এরপর আরেকটা পয়েন্ট দিয়ে তড়িৎ বিশ্লেষণ দেওয়া হবে। তড়িৎ বিশ্লেষণের কোনো পয়েন্টই দেখতেছি না আমি, ওইটাকে আবার এর মধ্যে দিয়ে ঢুকায় ব্যাখ্যা করছে। মানে এই পার্টটা হচ্ছে এই যে এইটা তোমার তড়িৎ বিশ্লেষ্যের হওয়ার কথা, এইটা। কারণ তড়িৎ বিশ্লেষ্য বলতে আমরা বুঝি তড়িৎ বিশ্লেষ্যতে হচ্ছে অ্যানায়ন ক্যাটায়ন তৈরি হয়। অ্যানায়ন ক্যাটায়নের মাধ্যমে আমরা যে ধরি ধরো অ্যানায়ন ক্যাটায়নের মধ্যে কি হয়, ইলেকট্রন আদান মানে আদান প্রদান করেই তো আমার অ্যানায়ন ক্যাটায়ন তৈরি হয়। এই আদান প্রদানের মাধ্যমে হচ্ছে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন হচ্ছে তো ওটাকে বলে হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য। আর ইলেকট্রনীয় বা ধাতব বলতে এদের হচ্ছে সঞ্চয়নশীল ইলেকট্রন থাকে, ওই সঞ্চয়নশীল ইলেকট্রন গুলোর জন্য এরা হচ্ছে তড়িৎ পরিবাহিত করতে পারে। যেমন আমরা ধাতব তার দেখি, তারের মধ্যে দিয়ে আমাদের যে ইলেকট্রন প্রবাহিত হয় এটা তো কোনো দ্রবণ না, ওর যে সঞ্চয়নশীল ইলেকট্রন গুলা থাকে ওইটার মাধ্যমে তোমার বিদ্যুৎটা পরিবাহিত হয়। বাট যখন হচ্ছে আমি কিভাবে বলবো বিভিন্ন ব্যাটারি ট্যাটারির ভিতরে আমরা যে দ্রবণের ইকুয়েশন গুলো পড়ছি, তো ওগুলাতে হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষ্য, কারণ ওখানে হচ্ছে অ্যানায়ন ক্যাটায়ন তৈরি হয়, ইলেকট্রন আদান প্রদান হয়, এভাবে আমার তড়িৎটা ট্রান্সফার হয়, পরিবাহিত হয়। সো এই দুইটা মেইনলি ডিফারেন্স। এখন এখানে হচ্ছে ওই দুইটাকে মিক্স করে ব্যাখ্যা করছে। আমার মনে হয় এখানে লেখায় তারতম্য আছে। তোমার বইয়ের এই পার্টটা ছবি দেখবো আগে, দাঁড়াও। দেন বলছে দেখো এই জায়গায় জলীয় দ্রবণে আয়নিক যৌগের এবং পোলার সমযোজী যৌগের ধনাত্মক এবং ঋণাত্মক আয়নগুলো যথাক্রমে ইলেকট্রন গ্রহণ এবং বর্জন করে বা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে তড়িৎ প্রবাহ পরিবহন করে। এরূপ এদেরকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী বলে। এই যে দুইটা সংজ্ঞা ভালোভাবে দিছে। ইলেকট্রনীয় হচ্ছে তারা যারা হচ্ছে তোমার এই যে বহিস্থ স্তরের তোমার সঞ্চয়নশীল ইলেকট্রন দ্বারা ইলেকট্রন আদান প্রদান করে, কি বলে তড়িৎ পরিবহন করে, তারা হচ্ছে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহী। আর যারা হচ্ছে তোমার রাসায়নিক পরিবর্তন মানে তোমার ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে তড়িৎ পরিবহন করে, তারা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী। এই দুইটা হচ্ছে সংজ্ঞা। এটা একটা সংজ্ঞা, এটা একটা সংজ্ঞা, এটারই পরে হচ্ছে এক্সপ্লেনেশন দিছে। বাট এই মাঝখানের টুকু হচ্ছে আমার তড়িৎ বিশ্লেষের ইয়াটা মনে হয়। দেখো এখানে বলছে তড়িৎ বিশ্লেষ্য আয়নিক যৌগ যারা, এরা কি করে, এরা গলিত অবস্থায় মানে তুমি এদেরকে গলিত অবস্থায় অথবা জলীয় অবস্থায় উভয় প্রকার আয়নগুলো কেলাস থেকে মুক্ত হয়ে, মানে এদের যে যৌগের কেলাস আছে এগুলো থেকে মুক্ত হয়ে এরা হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন মানে অ্যানায়ন ক্যাটায়ন তৈরি করে মাধ্যমে সঞ্চালন হতে থাকে, তরল মাধ্যমে সঞ্চালন হতে থাকে বলে এদের তড়িৎ পরিবহন করতে পারে। এটাকে জাস্ট এক্সপ্লেইন করছে। দেন তড়িৎ বিশ্লেষক আবার কয়ভাবে ভাগ করছে দেখো। তড়িৎ বিশ্লেষক পদার্থের মধ্যে দেখো কঠিন পরিবাহীর মতো জলীয় দ্রবণ সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য, এই 3 শ্রেণীতে ভাগ করা যায়। তড়িৎ বিশ্লেষ্যকে আবার 3 ভাগে ভাগ করছে। দেন দেখো এটাকে হচ্ছে আবার সামনে এক্সপ্লেইন হয়তো বা করে নাই। দেখো কি বলছে, এই 3 শ্রেণীতে বিভক্ত। যেসব আয়নিক যৌগে জলীয় দ্রবণে প্রায় 70 থেকে 100% পরিমাণে আয়নিত হয়, মানে যেসব যৌগ 70% থেকে 100% পর্যন্ত আয়নিত হয়ে যেতে পারে, মানে মোটামুটি মোটামুটি পুরাটাই আয়নিত হয়ে যেতে পারে, তারা হচ্ছে সবল তড়িৎ বিশ্লেষ্য। উদাহরণ হিসেবে দিছে, এগুলো হচ্ছে সবই হচ্ছে মোটামুটি সবল ক্ষার অথবা সবল কি বলে অ্যাসিড যেগুলো আছে ওগুলা। দেন বলছে যারা 1 থেকে 10% আয়নিত হয় ওরা হচ্ছে দুর্বল। উদাহরণ দিছে হচ্ছে যারা আমাদের দেখো দুর্বল ক্ষার অথবা দুর্বল অ্যাসিড আছে ওগুলা। এন্ড যেসব যৌগ আয়নিতই হয় না পানিতে তাদেরকে বলতেছে তড়িৎ অবিশ্লেষ্য, যেমন চিনি দ্রবণ, অ্যালকোহল, তরল হাইড্রোকার্বন, এগুলো পানিতে দ্রবীভূত হয় কিন্তু পানিতে আয়নিত হয় না। মানে তুমি পানিতে গুলাইতে পারবা কিন্তু সে জাস্ট মানে পানির সাথে মিশে যাবে, কিন্তু সে কোনো বিক্রিয়া করে ধরো অ্যানায়ন ক্যাটায়ন তৈরি করবে না, এরকম কোনো কিছু হবে না। সে তার মতোই থাকবে, চিনি চিনি থাকবে তোমার, বাট সে আয়ন ক্রিয়েট করবে না। মানে আমার যেরকম আমি যখন সোডিয়াম ক্লোরাইডকে পানিতে গুলাই, সে কি করে পানির ভিতরে
সোডিয়াম প্লাস ক্লোরিন মাইনাস এরকম আয়ন হিসেবে থাকে জলীয় দ্রবণে। সে যে আয়নিত হয়ে আয়ন হিসেবে থাকে, চিনি ওইটা থাকে না, সে থেকে চিনি হচ্ছে অবিশ্লেষ্য। যারা হচ্ছে 70 থেকে 100% আয়নিত হয়ে যায় জলীয় দ্রবণে তারা হচ্ছে তোমার সবল, আর যারা 1 থেকে 10% আয়নিত হয় তারা হচ্ছে দুর্বল। এটা বলছে। দেন দেখো এখানে আবার এটা ট্রি দেখাইছে যে তড়িৎ পরিবাহী, ধাতব, আয়নিক বা তড়িৎ বিশ্লেষ্য, এদের মধ্যে আবার সুপরিবাহী, অর্ধপরিবাহী, সুপার পরিবাহী, এদের মধ্যে সবল, দুর্বল, একটাকে দেখায়নি। মানে ওরা যেহেতু পরিবহন করতেছে না, অপরিবাহী, ওটাকে দেখায়নি, শুধু যারা পরিবহন করে তাদেরকে দেখাইছে। তো এখান থেকে তোমার আসার মতো জিনিস হচ্ছে যে সংজ্ঞা তোমাকে দিতে পারে। দেন দেখো এখানে বলছে ধাতব বা ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে পার্থক্য। দেখো কি বলছে 1 নম্বরে, ধাতব পরিবাহীতে ইলেকট্রন সঞ্চয়নশীল ইলেকট্রন দ্বারা তড়িৎ প্রবাহিত হয়, কিন্তু বিশ্লেষ্যতে সঞ্চয়নশীল ধনাত্মক ঋণাত্মক আয়ন দ্বারা তড়িৎ প্রবাহিত হয়। একজন হচ্ছে সঞ্চয়নশীল ওর ইলেকট্রন ডিরেক্টলি থাকে, ওইটা দিয়ে তড়িৎ প্রবাহিত করে। আরেকজন সে হচ্ছে অ্যানায়ন ক্যাটায়ন তৈরি করে, ওইটার মাধ্যমে তড়িৎ পরিবহন করে। দেন ইলেকট্রনীয় পরিবাহীতে তড়িৎ প্রবাহ একটি ভৌত প্রক্রিয়া। ভৌত প্রক্রিয়া বলতে এখানে কোনো বিক্রিয়া টিক্রিয়া হচ্ছে না, ভৌত মানে এটা একটা ভৌত প্রক্রিয়া। বাট যখন তুমি হচ্ছে তড়িৎ বিশ্লেষণতে যাবা, ওইটা কি, ওইটা একটা রাসায়নিক প্রক্রিয়া, কারণ ওখানে তোমার ইলেকট্রন আদান আদান প্রদান হবে, বিক্রিয়া হবে, এরপরে তোমার কি, মানে এখানে রাসায়নিক পরিবর্তন হচ্ছে। তো এখানে লিখছে এই প্রথমটাতে হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া, দ্বিতীয়টাতে হচ্ছে একটা রাসায়নিক প্রক্রিয়া। কারণ এখানে রাসায়নিক বিক্রিয়া ঘটে, ইলেকট্রন আদান প্রদান প্রদান ঘটে, কিন্তু প্রথম যেটা তোমার আয়নিক যেটা কি বলে, আয়নিক কেন, ধাতব যেটা, ওইটাতে তোমার হচ্ছে কোনো ধরনের বিক্রিয়া ঘটে না, ওখানে ইলেকট্রন গুলা হচ্ছে মুক্ত থাকে, সঞ্চয়নশীল ইলেকট্রন ওর বাইরেই থাকে, ওইটা দিয়েই সে হচ্ছে তড়িৎ প্রবাহিত করে। দেন দেখো তাপমাত্রা বৃদ্ধির সাথে ধাতব পরিবাহী তড়িৎ পরিবহন ক্ষমতা হ্রাস পায়, কিন্তু তাপমাত্রা বৃদ্ধির ফলে তড়িৎ বিশ্লেষে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায়, কারণ তাপমাত্রা বৃদ্ধিতে আয়ন সমূহের গতি বৃদ্ধি পায়। তো তাপমাত্রা বৃদ্ধি করলে ধাতব যারা থাকে এগুলার পরিবহন ক্ষমতা হ্রাস পায়, কিন্তু তড়িৎ বিশ্লেষতে ওইটা আবার বেড়ে যায়, এটা একটা পার্থক্য। দেন ধাতব পরিবাহীর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য, কিন্তু এটা আমরা সামনে দেখবো, এই মানে এইটা এগুলা নিয়েই হচ্ছে আসলে এই চ্যাপ্টারটা। ধাতব পরিবাহীর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য, আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র প্রযোজ্য। দুইটা সূত্র, এই দুইটা সূত্রের ম্যাথ করবো আমরা। দেন বলছে ইলেকট্রনীয় বা ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন ক্ষমতা তড়িৎ বিশ্লেষ্যের পরিবাহীর তুলনায় অনেক গুণ বেশি থাকে। মানে ধাতব পরিবাহীর পরিবহন ক্ষমতাটা তড়িৎ বিশ্লেষের থেকে অনেক গুণ বেশি থাকে, মানে সে বেশি পরিবহন করতে পারে আর কি। ধাতব পরিবাহীগুলোতে ধাতু অথবা গ্রাফাইট কার্বন হয়। ধাতব পরিবাহীগুলো ধাতু অথবা গ্রাফাইট, উদাহরণ দিছে এরা কোনো ধাতু অথবা গ্রাফাইট কার্বন হয়। অপরদিকে তড়িৎ বিশ্লেষ্য এরা হচ্ছে আয়নিক যৌগ বা পোলার সমযোজী যৌগ হয়। আয়নিক যৌগ যারা হচ্ছে আয়ন দিতে পারে, মানে যারা নরমালি আয়ন দেয় ওদের স্বভাব, কিন্তু হচ্ছে সমযোজী যৌগের মধ্যে আবার যারা পোলার সমযোজী যৌগ, আমরা জানি পোলার সমযোজী যৌগ কারা, যে তোমার সমযোজী যৌগের কিছু আয়নিক বৈশিষ্ট্য দেখায়, আমরা পড়ছি এগুলো সব। তো সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও ওরা হচ্ছে আয়নিক যৌগের মতো ব্যবহার দেখায়, তো ওগুলোকে বলি আমরা হচ্ছে পোলার সমযোজী যৌগ। ওরাও আবার হচ্ছে আয়ন দিতে পারে, দেখে ওদেরকে দিয়েও আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বানাইতে পারি, এটা বলছে। তো এটা মোটামুটি ইম্পর্টেন্ট, তোমাকে এটা লিখতে দিতে পারে। দেন আসো কি বলছে, এটা লাগবে না, তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। পরিবাহিতা সিম্পলি বললে পরিবাহিতা হচ্ছে, আমরা আমরা রোধ পড়ছি, পরিবাহিতা হচ্ছে রোধের উল্টা। এখানে দেখো আহ তুমি যদি ডিরেক্টলি সংজ্ঞাতে পড়ো, আয়নিক যৌগের জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় তড়িৎ বা বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতাকে তড়িৎ বা বিদ্যুৎ পরিবহন করার ক্ষমতাকে তড়িৎ পরিবাহিতা বলে। জলীয় দ্রবণে অথবা গলিত অবস্থায় তড়িৎ বা বিদ্যুৎ পরিবহন করার যে ক্ষমতা ওইটাকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহিতা। পরিমাণগত তড়িৎ বিশ্লেষণে বিশ্লেষ্যের রোধের
ব্যস্তানুপাতিক কোনো নেই। তুমি যদি ম্যাথমেটিক্যালি সংজ্ঞা দিতে চাও, পরিমাণগতভাবে তড়িৎ বিশ্লেষ্যে বলতে তড়িৎ বিশ্লেষ্যের যে রোধ থাকে ওইটার ব্যস্তানুপাতিক করলে তুমি পরিবাহিতা পাও। কারণ আমরা জানি রোধ মানে কি? রোধ মানে হচ্ছে তুমি তড়িৎ পরিবহনকে কতটুকু বাধা দিতে পারবা, এই ক্ষমতাটা রোধ। বাধা দেওয়ার টেন্ডেন্সিটা হচ্ছে রোধ, পরিবাহিতাটা হচ্ছে মানে পরিবহন হওয়ার টেন্ডেন্সি। মানে তুমি একটাতে হচ্ছে তড়িৎ পরিবহন করতেছো আর একটাতে বাধা দিচ্ছ। তো একজন আরেকজনের উল্টা হচ্ছে। সে দেখে বলতেছে পরিমাণগতভাবে তড়িৎ বিশ্লেষের যে রোধটা থাকে ওই রোধের ব্যস্তানুপাতিকটা হলো তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা। তো এখানে ওভাবেই আমরা করব। আমার একটা তড়িৎ বিশ্লেষের যদি রোধ হয় আর এবং পরিবাহিতাকে যদি আমি বলি এল, তখন পরিবাহিতা হবে হচ্ছে 1/r, উল্টা, রোধের উল্টা। একক কি হবে? 1 বাই রোধের একক, আমরা জানি রোধের একক হচ্ছে ওহম, যেটাকে লিখি হচ্ছে আমরা OHM। আমার এটা রোধের একক, তাহলে পরিবাহিতার একক কি হবে? 1/ওহম। এটা অনেকভাবে লেখা যায়। এটাকে লেখা যায়, দেখো এই যে ওহম ইনভার্স, আর ওহম ইনভার্সকে আবার উল্টা করে লিখে মোহ, বা এভাবে এটাকে আবার হচ্ছে আমরা নাম দিয়েও বলতে পারবো। এটার নাম হচ্ছে সিমেন্স। এই মোহটাকে বলে হচ্ছে সিমেন্স, MHO। মানে একটা OHM আর একটা MHO, একটা রোধের একক, একটা হচ্ছে পরিবাহিতার একক। পরিবাহিতার একককে আমরা বলি সিমেন্স। তো এই ইউনিটটাকে দেখাইছে আর কি। দেন বলছে আহ, এগুলা হচ্ছে লাগবে না আপাতত। দেন প্রকারভেদে আসো। তড়িৎ বিশ্লেষকে এখন তড়িৎ বিশ্লেষের পরিবাহিতার প্রকারভেদ। পরিবাহিতাকে আবার কয়েকভাবে ডিফাইন করছে। দেখো প্রথমে 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা, যেটাকে আমরা কাপ্পা দিয়ে দেখাই। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা, যেটাকে ল্যামডা দিয়ে দেখাই। এটা বড় ল্যামডা, এটা বড় ল্যামডা। ল্যামডা আমরা নরমালি এরকম দেখি, এটা স্মল বিগ আছে এগুলার আবার। কাপ্পা হচ্ছে একটা ছোট হয় একটা বড় হয়, এমনি লেখা যায় আর কি। তো ল্যামডা দিয়ে হচ্ছে বোঝায় তুল্য পরিবাহিতা, আর মোলার পরিবাহিতাকে ল্যামডা এম, ল্যামডা এম অথবা হচ্ছে মিউ দিয়ে প্রকাশ করে। তো এই 3 ধরনের পরিবাহিতা কোনটা কি দেখো সংজ্ঞা দিচ্ছে এখানে সুন্দর মতো। প্রথমে আপেক্ষিক পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা কি? ওহমের সূত্র অনুসারে আচ্ছা ওখানে পরে আছে। ওহমের সূত্র এখানে থেকে যাব, আচ্ছা যাই। দেখো এখানে ওহমের সূত্রটা দিছে, তড়িৎ বিশ্লেষণ পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়া কালে আয়নগুলো দ্বারা তড়িৎ বহনের বিরুদ্ধে ওই পরিবাহী যে বাধা সৃষ্টি করে। তড়িৎ বিশ্লেষণ পদার্থের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন আয়নগুলো দ্বারা তড়িৎ বহনের বিরুদ্ধে মানে তড়িৎ পরিবহনের বিরুদ্ধে একটা বাধার সৃষ্টি হয়। ওই বাধাটাকে বলা হচ্ছে রোধ। এন্ড হচ্ছে ওহমের সূত্র, ওহমের সূত্র আমরা জানি। ওইটা দিয়ে মেইনলি হচ্ছে আমার এখন এই পরিবাহিতাকে ডিফাইন করবে। তো আমরা কি পড়ছি ওহমের সূত্রতে? ওহমের সূত্রটা কি? ওহম কি সূত্র দিছিল? হ্যালো, বলো। জি ভাইয়া, কথা বোঝা যাচ্ছিল না। আমি বলতেছি যে হ্যালো, শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছো? হ্যালো, 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 শুনতে পাচ্ছো? ভাই কথা কেটে কেটে যাচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যালো, জি ভাইয়া, শুনতে পাচ্ছো এবার? জি ভাইয়া, আচ্ছা আমি যেটা বললাম এখানে হচ্ছে প্রথমে পরিবাহিতাকে রোধের সাথে কানেক্ট করে সংজ্ঞাটা দিছে। জি ভাইয়া, পরিবাহিতা জি ভাইয়া, হচ্ছে রোধের বিপরীত। দেন রোধের সংজ্ঞাটা, জি, রোধেরও সংজ্ঞাটা এখানে দিছে যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় এই এই তড়িৎ বিশ্লেষের আয়নগুলা ওই তড়িতের পরিবাহিতাকে বা তড়িৎ যে পরিবহন হচ্ছে এটাকে বাধা দেয়। ওই বাধাটাকে বলি আমরা রোধ।
এন্ড ওইটার উল্টাটাকে বলি হচ্ছে আমরা তোমার পরিবাহিতা। পরিবাহিতা। এই জায়গায় আমরা তড়িৎ পরিবাহিতাকে তিন ভাগে টোটাল ভাগ করছে। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা, একটা তুল্য জি, পরিবাহিতা, একটা মোলার পরিবাহিতা। তো বলা এটাকে আবার পরিবাহিতা। ডিফাইন করার জন্য ওহমের সূত্রটা নিয়ে আসছে। জি ভাই, ওহমের সূত্রে আমরা কি পড়ছি? ওহমের সূত্রে আমরা পড়ছি পরিবাহী দুই প্রান্তে প্রয়োগ করা হলে বিভব পার্থক্য এটা না ভাই? হ্যাঁ হ্যাঁ তড়িৎ প্রবাহ সমানুপাতিক এবং যদিও তাপমাত্রা ভৌত অবস্থিত অপরিবর্তিত থাকে। রোধের সমানুপাতিক, বিভব বিভব পার্থক্য এবং পার্থক্য তড়িৎ তড়িৎ প্রবাহের সমানুপাতিক। আর আর কি? এবার তাপমাত্রা অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকবে। এইটুকুই। উম, আমার ওহমের সূত্রটা কি? সূত্রটা কি? আচ্ছা ভাই, এই ওহমের কিভাবে লেখা যায়? তুমি লিখতে পারো V is equals to IR। আইআর, বি ইকুয়ালস টু আইআর। মানে কি? বিভব পার্থক্য জি ভাই, সমানুপাতিক আর R এরও সমানুপাতিক আমরা লিখতে পারি। জি। তুমি যদি R এর ভোল্ট বাড়লে কারেন্ট বাড়বে, রোধ বাড়লে কারেন্ট কমবে। তো আমরা ওহমের সূত্রে পড়ছি অলরেডি, ওখান থেকে মেনলি জি এটা ভাই, আসবে। So, বলছে দেখো, ওহমের সূত্র অনুসারে L সেন্টিমিটার দূরে অবস্থিত, L সেন্টিমিটার দূরে অবস্থিত A সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুইটি ধাতব তড়িৎদ্বারের মধ্যবর্তী কোন তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের রোধ যদি R হয়, তাহলে R tends to L by A, দেন ওইটাকে আমার এখানে একটা ধ্রুবক দিয়ে ইয়া করতেছে, আমরা কিছু বুঝি না এখানে। এখন দেখো পাশে একটা ছবি আছে, এখানে কি বলছে? এখানে বলছে দেখো, যদি L is equals to 1 সেন্টিমিটার হয় এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কয়ার হয়, তখন রো আর রো ইজ ইকুয়ালস টু আর হয়। এটা মানে সংজ্ঞা দিয়ে আসলে বোঝা যাবে না, তুমি আমরা আগে ছবিতে আসি। এখানে কি বলছে? এখানে দেখো, এইটা একটা তড়িৎদ্বার, মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর কি, তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, ওই সাইডেরটা একটা, মাঝখানে 1 সেন্টিমিটারের একটা গ্যাপ আছে। বলছে 1 সেন্টিমিটার দূরত্বে থাকা 1 সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুইটি তড়িৎদ্বারের মধ্যে, দেখো 1 সেন্টিমিটার দূরত্বে আছে, এই যে এরা 1 সেন্টিমিটার দূরত্বে আছে, and এদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার। দুইজনেরই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কয়ার। 1 সেন্টিমিটার দূরত্বে থাকা 1 সেন্টিমিটার স্কয়ার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুইটি তড়িৎদ্বারের মধ্যবর্তী তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের রোধটাকে তড়িৎ বিশ্লেষ্যের আপেক্ষিক রোধ বা রো বলা হয়, যেটাকে এই রো দিয়ে বোঝাচ্ছে, এটা হচ্ছে আপেক্ষিক রোধ। 1 সেন্টিমিটার দূরত্বে তুমি যদি 1 সেন্টিমিটার প্রস্থচ্ছেদ বিশিষ্ট দুইটি তড়িৎদ্বারের মাঝে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ রাখো, তাহলে ওই তড়িৎ বিশ্লেষ্যের যে রোধটা হবে ওইটাকে বলবো আমরা আপেক্ষিক রোধ, ওই তড়িৎ বিশ্লেষ্যটা আপেক্ষিক রোধ। এন্ড আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে বলবো আপেক্ষিক পরিবাহিতা। সংজ্ঞাটা বুঝো আগে, আগে আগে এই পার্টটুকু বুঝো, তারপরে আবার ওই উপরেরটাতে যাব। এটা পড়ছি আমরা, এটা কিন্তু আমরা আগেও পড়ছি। ফর্মুলাটা পড়ো নাই? উপরে যে ফর্মুলাটা দিছে, জি ভাই, করছি এটা। তোমার ওই যে লেন্থ বাড়াইলে রোধ বাড়ে, জি আবার ভাই, যদি তুমি করছি। প্রস্থচ্ছেদের এরিয়া বাড়াও তখন একরকম হয়, বুঝছো না? জি ভাই, এই করছি। ফর্মুলা কিন্তু আমরা 9 10 এ পড়ছি। এই ফর্মুলা যেটা রোধের সাথে রিলেটেড দুইটা ফর্মুলা থাকতো, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, ওখানেও আমার আপেক্ষিক রোধটা ছিল।
মানে এটাকে সংজ্ঞা দেওয়ার জন্য কি করছে আমাকে হচ্ছে, আমি তো এল বা এ দিয়ে হচ্ছে সংজ্ঞা দিতে পারবো না, সংজ্ঞা দেওয়ার জন্য আমাকে এটাকে একটা কমন গ্রাউন্ডে নিয়ে আসতে হবে। ওইটার জন্য যেটা করছে, ওইটার জন্য আমার এলটাকে 1 সেন্টিমিটার ধরছে, আর এটাকে 1 সেন্টিমিটার স্কোয়ার, ইউনিট ইউনিট এরিয়া আর ইউনিট লেন্থে নিয়ে আসছে। দেন বলছে তুমি যদি এটাকে 1 সেন্টিমিটার এন্ড এটাকে 1 সেন্টিমিটার স্কোয়ার ইয়া করো, তখন ওই কেসে তড়িৎ বিশ্লেষের যে রোধটা হবে ওইটাকে বলবো আমরা আপেক্ষিক রোধ। এন্ড আপেক্ষিক রোধ যেটা পাইছি এইটা, এইটার যে ইনভার্সটা হবে ওইটা হবে আপেক্ষিক পরিবাহিতা। আমরা আপেক্ষিক রোধেরটা আগে দেখছি, এটা আমরা আগে পড়ছি, বাট আমাদের এখন লাগবে আপেক্ষিক পরিবাহিতা। তো আমরা যে আপেক্ষিক রোধ পড়ছিলাম ওইটার ইনভার্স রাশিটাই হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, এটা এখানে বুঝাইতে চাচ্ছে। তো দেখো আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা 1 সেন্টিমিটার দূরত্বে থাকা এবং 1 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি তড়িৎদ্বারের মধ্যবর্তী অংশের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের পরিবাহিতাকে ওই বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতা বলে। এটাকে কিভাবে প্রকাশ করছে, এটাকে বলতেছে কাপ্পা দ্বারা ডিনোট করতেছে, যেটা হচ্ছে আপেক্ষিক রোধের বিপরীত। এন্ড ইকুয়েশন কি পাচ্ছি আমরা, ইকুয়েশন পাচ্ছি এই যে তোমার এখান থেকে দেখো, আমার কাপ্পা ইজ ইকুয়ালস টু, যেহেতু 1/ρ, কাপ্পা ইজ ইকুয়ালস টু যেহেতু 1/ρ, আর রো মানে কি, রো মানে হচ্ছে আর এ ডিভাইড বাই এল। তো এটা এখানে বসাইছে দেখো, কাপ্পা ইজ ইকুয়ালস টু 1/ρ, আর রো ইজ ইকুয়ালস টু আর এ ডিভাইড বাই এল, মানে 1 বাই রোধ এ ডিভাইড বাই এল, এলটা উপরে চলে যাবে, এটা পাইছে। দেন এটাকে সুন্দর মতো সাজায় পাইছে কাপ্পা ইজ ইকুয়ালস টু এল এ বাই এল, বড় এল একটা, এটা হচ্ছে কি পরিবাহিতা, এটা হচ্ছে আমার পরিবাহিতা এল, যেটা 1/r, 1/r কে এল এল বানাই দিছে, এটা তো আমার পরিবাহিতা। রোধের বিপরীত যেটা, এটা পরিবাহিতা। কাপ্পা যেটা, এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা, এটা হচ্ছে লেন্থ বা দুইটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব, আর এটা হচ্ছে তড়িৎ তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। সো এখানে তুমি একটা নতুন ফর্মুলা পাইলা পরিবাহিতার জন্য, যেটা আমরা রোধের ক্ষেত্রে এক রকমের ফর্মুলা পড়ছিলাম, ওইটা থেকে মেইনলি পরিবাহিতার জন্য একটা, আপেক্ষিক পরিবাহিতার জন্য একটা ফর্মুলা জেনারেট করলো। মানে এটার ইউনিট কেমন হবে, ইউনিট হবে দেখো, কাপ্পার ইউনিট বা আপেক্ষিক পরিবাহিতার ইউনিট কেমন হবে, যেহেতু ফর্মুলা এটা, এন্ড এটা পরিবাহিতা, পরিবাহিতার একক কি, এমএইচও বা হ্যালো। সিজিএস। শুনতে পাচ্ছ, আমার কথা কি আবার আটকে যাচ্ছিল? জি জি ভাইয়া, জি ভাইয়া শুনে যাচ্ছি। মানে এই ফর্মুলাটা কেমনে পাইলাম এটা তো শুনলাম। জি ভাইয়া। হ্যাঁ, তোমার এখন এটার ইউনিট কেমন হবে, আপেক্ষিক পরিবাহিতা যেটা কাপ্পা, এটার ইউনিট কেমন হবে, ওই ইউনিটটা আমরা এই ফর্মুলা থেকে মেইনলি পাবো। তো আমরা যেহেতু দেখছি কাপ্পা ইজ ইকুয়ালস টু 1/r এল বাই এ, অথবা এল এ বাই আই, এল বাই এ। তো এইটাকে হচ্ছে কিভাবে ইয়া করছে, আমরা কিছুই করব না, এটাকে জাস্ট কথাই লিখছে দেখো, একটা হচ্ছে রোধ, একটা দৈর্ঘ্য, একটা ক্ষেত্রফল। তো রোধের একক কি, রোধের একক হচ্ছে ওহম, দৈর্ঘ্যের একক কি সেন্টিমিটার, ক্ষেত্রফলের একক সেন্টিমিটার স্কয়ার। সেখানে সেন্টিমিটার আর সেন্টিমিটার স্কয়ার কাটা যাবে, থাকবে একটা সেন্টিমিটার। জি ভাইয়া। তাহলে তুমি পাবা ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স, জি ভাইয়া, এগুলো ইনভার্সকে আবার পড়া বলতে হয়েছে। পারো মোহ সেন্টিমিটার ইনভার্স। এটা আপেক্ষিক পরিবাহিতার একক, কোন এককে, কোন ইউনিটে, সিজিএস ইউনিটে। সিজিএস ইউনিট আসার কারণে সেন্টিমিটার আসছে। তুমি যদি এইটা এসআই ইউনিটে করতা তখন কি হইতো, তোমার তুমি ডিরেক্ট লিখে দিতা পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স, আর মিটার বাই মিটার স্কয়ার, এটা কাটা যাইতো, নিচে একটা মিটার পাইতা, তুমি পাইতা সিমেন্স পার মিটার স্কয়ার, আপেক্ষিক পরিবাহিতার একক। তো এখানে যেটা করছে, প্রথমে আপেক্ষিক রোধের সংজ্ঞা থেকে আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞাতে আসছে, যে আমরা হচ্ছে আপেক্ষিক রোধের একটা ফর্মুলা পড়ছিলাম, আর ইজ ইকুয়ালস টু, ওই ফর্মুলা থেকে মেইনলি বলতেছে যে যখন আমার এল বা দুইটি তড়িৎদ্বারের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার এন্ড প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার, তখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থটার যে রোধ হয় ওইটাকে আমরা বলি তার আপেক্ষিক
রোধ। মানে আপেক্ষিক রোধের বিপরীত রাশিটাকে বলে হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। দেন ওইটা থেকে আপেক্ষিক পরিবাহিতার সংজ্ঞা দিছে যে যদি 1 সেন্টিমিটার দূরত্বে থাকা এবং 1 বর্গ সেন্টিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট দুইটি তড়িৎদ্বারের মাঝখানে তুমি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ রাখো, তাইলে ওই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের যে পরিবাহিতাটা হবে ওইটাকে বলবো আমরা আপেক্ষিক পরিবাহিতা। মানে এটার জন্য একটা সূত্র জেনারেট করছে, কাপ্পা ইজ ইকুয়ালস টু তোমার এল পরিবাহিতা লেন্থ ডিভাইড বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। দেন এটার জন্য ইউনিটও ইয়া করছে, একটা হচ্ছে এসআই এককে যেটা হচ্ছে মোহ পার সেন্টিমিটার, আর আরেকটা হচ্ছে সিমেন্স পার মিটার। আপেক্ষিক পরিবাহিতা এতটুকু। দেন দেখো সেকেন্ডটা তুল্য পরিবাহিতা। তিনটা ছিল, একটা ছিল আপেক্ষিক, একটা ছিল তুল্য, আর ছিল মোলার। তুল্য পরিবাহিতা কি দেখো, আহ বলছে তড়িৎ বিশ্লেষণ পরিবাহী তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা নির্ণয়ের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষের পরিমাণ নির্দিষ্ট না থাকায় তড়িৎ বিশ্লেষের পরিবাহিতা সঠিকভাবে তুলনা করা যায় না। এজন্য তুল্য পরিবাহিতা বা মোলার পরিবাহিতা নামে দুইটি রাশি ব্যবহার করা হয়। মানে এখানে পরিমাণটাকে ওরা ইনকর্পোরেট করতে চাচ্ছে। তো তুল্য পরিবাহিতার সংজ্ঞা দিছে দেখো, যদি কোনো তড়িৎ বিশ্লেষ্যের 1 গ্রাম তুল্যভর পরিমাণের দ্রবণকে 1 সেন্টি, মানে এখানে আগেরটার সাথে ম্যাচ করতেছে। যদি কোনো তড়িৎ বিশ্লেষ্যের 1 গ্রাম তুল্যভর পরিমাণের দ্রবণকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকা দুইটি উপযুক্ত তড়িৎদ্বারের মধ্যবর্তী স্থানে রাখলে তড়িৎ প্রবাহে দ্রবণটির যে পরিবাহিতা হয় তাকে ওই তড়িৎ বিশ্লেষের তুল্য পরিবাহিতা বলে। আপেক্ষিক পরিবাহিতাতে ফোকাস করতেছিল তোমার, ওখানে বলতেছিল লেন্থটা হচ্ছে আমার, সংজ্ঞাটাতে যখন দিচ্ছিল তখন বলছিল যখন দুইটার মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার হবে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1 সেন্টিমিটার স্কয়ার হবে, তখন ওই মাঝখানে অবস্থিত তড়িৎ বিশ্লেষণটা সেটা যতটুকুই হোক ওইটার মধ্যে যেটা তোমার যে রোধটা কাজ করবে ওইটাকে বলবো আপেক্ষিক রোধ, এবং আপেক্ষিক রোধের বিপরীতটাই হবে আপেক্ষিক পরিবাহিতা। তুল্যতে এখানে তোমার এই তুল্য ভর বা ভরটাকে হচ্ছে একটু প্রাধান্য দিচ্ছে, বলছে কোন তড়িৎ বিশ্লেষের 1 গ্রাম তুল্যভর পরিমাণের দ্রবণকে, মানে তোমার এই যে আমার যে সেটআপটা ছিল ওই সেটআপের মধ্যে আমি 1 গ্রাম একটা দ্রবণের 1 গ্রাম তুল্যভর পরিমাণের দ্রবণকেই রাখবো। কোন তড়িৎ বিশ্লেষের 1 গ্রাম তুল্যভর পরিমাণের দ্রবণকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকা উপযুক্ত তড়িৎদ্বারের মধ্যবর্তী স্থানে রাখলে তড়িৎ প্রবাহের দ্রবণটির যে পরিবাহিতা হয়, মানে ওই দ্রবণটা যে পরিবাহিতা হয় ওইটাকে বলি হচ্ছে আমরা তুল্য পরিবাহিতা। এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। দেন দেখো এটাকে আবার আবার ডিরাইভ করছে কিভাবে আমি এটা পাবো। দেখো বলছে যদি যদি 1 গ্রাম তুল্য তড়িৎ বিশ্লেষ্য ভি সেন্টিমিটার স্কয়ার দ্রবণ থাকে, মানে একটা তড়িৎ বিশ্লেষ্য নিছো যেটার 1 গ্রাম তুল্য, মানে 1 গ্রাম পরিমাণ বা 1 গ্রাম তুল্যভর পরিমাণটা হচ্ছে ভি সেন্টিমিটার কিউব, এটার আয়তন হচ্ছে ভি সেন্টিমিটার কিউব হয়, এবং দ্রবণের আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা হয়। আগেরটা আপেক্ষিক পরিবাহিতা, যদি ওই দ্রবণটার আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা হয় তখন তুল্য পরিবাহিতা হবে কাপ্পা ইনটু সেই ভলিউমটা। তুল্য পরিবাহিতা ইজ ইকুয়ালস টু কাপ্পা ইনটু ভলিউম। অর্থাৎ এই সমীকরণ থেকে বোঝা যায় তড়িৎ বিশ্লেষের আপেক্ষিক পরিবাহিতাকে মোট আয়তন দ্বারা গুণ করলে তুল্য পরিবাহিতার মান পাওয়া যাবে। এটা কিভাবে আনছে দেখো, বলছে তুল্য পরিবাহিতা এবং আপেক্ষিক পরিবাহিতার মধ্যে সম্পর্ক। মনে করি 1 গ্রাম তুল্যভর একটি তড়িৎ বিশ্লেষ্য 4 সেন্টিমিটার পানিতে দ্রবীভূত করে দ্রবণ তৈরি করা হইলো। মানে দ্রবণটার ঘনমাত্রা কত, কত, ভলিউম কত, 4 সেন্টিমিটার কিউব। আণবিক ভরকে ক্যাটায়নের মোট চার্জ দ্বারা ভাগ করলে ওই যোগের তুল্য ভর পাওয়া যায়। মানে যেমন আচ্ছা এইটা আমরা পড়ি না এখনো, এইটা আমরা পড়ি না এখনো। আমরা তুল্যভর রিলেটেড কিছু পড়ি নাই। তুল্যভর বলতে যেটা বোঝায়, তুল্যভর বলতে বোঝায় আমাদের প্রত্যেকটা যৌগেরই তো হচ্ছে একটা চার্জ থাকে।
বা তো প্রত্যেকটা যৌগেরই তো হচ্ছে একটা আমি ইয়া বলতে পারি, ধরো আহ কিভাবে বলবো এটা, ধরো এখানে যে সোডিয়াম কার্বনেটের কথা বলছে, সোডিয়াম কার্বনেটের মধ্যে এরা এরা কি টাইপের যৌগ আর কিভাবে হচ্ছে বন্ধনটা বানায়, হুম, আর এদের যোজনী কত, এই যৌগটা তুমি যদি যোজনীর কথা চিন্তা করো, এখানে যোজনী কত, জি ভাইয়া। মানে এরা কিভাবে যৌগটা গঠন করছে আসলে। এখানে কার্বনের যেটা ছিল ওর তো হচ্ছে পাওয়ার কত, -2, আর একটা সোডিয়ামের হচ্ছে কার্বনের, হ্যাঁ, -2। দুইটা সোডিয়ামের হচ্ছে +1 +1 +2, মানে কি এরা হচ্ছে দুইটা হাত দিয়ে একজন আরেকজনের সাথে যুক্ত আছে। জি ভাইয়া। তুল্য ভর বলতে যেটা বোঝায়, সোডিয়াম কার্বনেটের ভর তো হচ্ছে আমার 106, এটা এর আণবিক ভর। তুল্য ভর বলতে যেটা বোঝায়, তুমি যদি একজনের আণবিক ভরকে ওর এই যে যোজনী বা ওর এই যে হাত সংখ্যা দ্বারা ভাগ করো, এখানে এরা দুইটা হাত দিয়ে যুক্ত আছে, সেটা দিয়ে ভাগ করো, তুমি পাবা 53। এটাকে বলে হচ্ছে তুল্য ভর, বুঝছো? জি ভাইয়া। ধরো সোডিয়াম ক্লোরাইড, এদের মধ্যে তো হাত একটা, সো এর আণবিক ভর আর তুল্য ভর সেম। কারণ ওয়ান, তুমি এর ভরকে যদি ওয়ান দিয়ে ভাগ করো, ওই সেম জিনিসই পাবা। But যখন হচ্ছে এদের এই যোজনীগুলো বাড়ে, অথবা যে ক্যাটায়নের মোট চার্জ তুমি যেভাবে প্রকাশ করো ওটা বাড়বে, তখন তোমার তুল্য ভরটা কমে যাবে, কারণ তোমাকে ভাগ করতে হচ্ছে একটা সংখ্যা দিয়ে। তো এখানে যেটা বলছে, মনে করো 1 গ্রাম তুল্যভর একটি তড়িৎ বিশ্লেষ্য 4 সেন্টিমিটার কিউব পানিতে দ্রবীভূত করে দ্রবণ তৈরি করা হইল। ওই দ্রবণটিকে 1 সেন্টিমিটার দূরত্বে থাকা 4 সেন্টিমিটার আয়তনের দুইটি প্লাটিনাম পাতের মধ্যবর্তী স্থানে রাখা হইল। এই সেটআপটাকে ব্যাখ্যা করতেছে যে এটা হচ্ছে একটা প্লাটিনাম পাত, যেটা হচ্ছে 4 সেন্টিমিটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, মানে এদিকে 2 এদিকে 2, 2 দুগুণে 4। ঠিক অপোজিট সাইডে এখানে আরেকটা পাত আছে, আর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। আর এর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে তোমার এই যে 4 সেন্টিমিটার আয়তনের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ, যেখানে 1 গ্রাম তুল্যভর পরিমাণ তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত আছে। এটাকে এক্সপ্লেইন করছে। দেন বলছে যে দ্রবণটি চিত্র অনুযায়ী দ্রবণটি 1 সেন্টিমিটার কিউব আয়তনের 4টি ঘনক আয়তনের সমান। মানে তুমি এটাকে চাইলে 1 সেন্টিমিটার কিউব আয়তনের 4টা ঘনকে ডিভাইড করতে পারো, মানে ধরো এইটুকু একটা, এইটুকু একটা, এইটুকু একটা, এইটুকু একটা, এটা বলছে। তো প্রতি সেন্টিমিটার কিউব আয়তনে থাকা ধনাত্মক বা ঋণাত্মক আধানের পরিবাহিতা হইল, এটা আমরা পড়ছি যে আমি যদি শুধুমাত্র একটা কিউব নিয়ে কথা বলি, এই একটা কিউবের ক্ষেত্রে প্রতি সেন্টিমিটার কিউবে থাকা এইটুকুর জন্য জাস্ট তুমি যদি ধনাত্মক আর ঋণাত্মক আয়নের পরিবাহিতাকে করো, তাইলে ওই পরিবাহিতা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা। মানে এইটুকুর দ্রবণের হচ্ছে পরিবাহিতাটা হচ্ছে আমার কাপ্পা, যেহেতু আমার এইটুকু হচ্ছে 1 সেন্টিমিটার স্কয়ার, এইটুকু হচ্ছে ওয়ান সেন্টিমিটার, এর মাঝখানে একটা দ্রবণ আছে, সো এই দ্রবণটার মধ্যে যে পরিবাহিতাটা কাজ করবে ওইটাকে কি আমি কাপ্পা বলবো না, বা আপেক্ষিক পরিবাহিতা বলবো? জি। কিন্তু আমি তো এখানে 1 গ্রাম তুল্যভর পরিমাণকে একটা দ্রবণ, একটা আয়তন ইয়া করছি, এন্ড ওইটা হচ্ছে 4টা সমান। তাইলে এই পুরাটুকু ইয়া করতে গেলে এটা আমি কি করব, এই সম্পূর্ণ দ্রবণের পরিবাহিতাটা হবে 4K বা 4 কাপ্পা। আপেক্ষিকটা দিয়ে তুমি শুধুমাত্র এইটুকু পাচ্ছ, কারণ এইটুকু আপেক্ষিকের সেটআপে যাচ্ছে। কিন্তু এখানে তোমার 1 গ্রাম তুল্য ভরকে তুমি যখন হচ্ছে একটা দ্রবণে দ্রবীভূত করছো, সেটা সেটা তো আর ওই সেটআপে নাই, সেটা আরো স্প্রেড হয়ে গেছে, মানে সে এখন এই পুরাটা জুড়ে আছে। তো ওগুলাকেও তো কাউন্ট করতে হবে। তুমি যদি পুরাটা কাউন্ট করতে যাও, এরকম 4টা ব্লক পাবা, মানে কাপ্পা 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 কাপ্পা, 4টা কাপ্পা মিলে তুমি টোটালটার পরিবাহিতা পাবা 4 কাপ্পা। বুঝছো সম্পূর্ণটার পরিবাহিতা কি হচ্ছে, কিভাবে হচ্ছে? এই যে 4টা ভাগে ভাগ করা ছিল, তোমার তুমি জাস্ট একটা ব্লক নিলে, এই যে 1 সেন্টিমিটার স্কয়ার, মধ্যবর্তী দূরত্ব 1 সেন্টিমিটার, তো এর মাঝখানে যে পরিবাহিতাটা আছে এটা হচ্ছে কাপ্পা। সেম ভাবে এটার মধ্যেও কাপ্পা, এটার মধ্যেও কাপ্পা, এটার মধ্যেও কাপ্পা, তাহলে আমি পুরাটার পরিবাহিতা যদি হিসাব করতে চাই,
যেখানে তোমার 1 গ্রাম তুল্য ভর তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত করা ছিল 4 সেন্টিমিটারে। 4 সেন্টিমিটার পানিতে দ্রবীভূত করছো তুমি, তো এটার ভলিউম এখন 4 সেন্টিমিটার কিউব। এখন তাইলে তুমি এই 4 সেন্টিমিটার কিউবটার পুরাটার তড়িৎ পরিবাহিতা কত পাবা? 4 কাপ্পা। এটাই হচ্ছে মেইনলি তোমার এই ল্যামডা, মানে তুমি ল্যামডা ইজ ইকুয়ালস টু এই লিখতেছি, ল্যামডা ইজ ইকুয়ালস টু পাবা 4 কাপ্পা। 4টা কি? 4টা হচ্ছে ওই দ্রবণটার ভলিউম, যেটা এখানে বলতেছিল যে তোমার তুল্য পরিবাহিতাতে বের করি কিভাবে আমরা, ল্যামডা ইজ ইকুয়ালস টু কে ইনটু কাপ্পা ইনটু ওই দ্রবণটার ভলিউম, ওইটাকে এখানে প্রমাণ করছি কিভাবে ভলিউম দিয়ে গুণ হয়। কারণ তুমি যত ভলিউমের হও, তুমি কি করবা, তুমি প্রথমে 1 ইউনিটে নিয়ে আসবা, মানে তোমার 1 ইউনিট কিউব ভলিউমের জন্য তুমি কাপ্পা পাবা। 1 ইউনিট কিউব ভলিউমের জন্য তুমি পাবা হচ্ছে একটা কাপ্পা। তাহলে তোমার ভলিউম যদি 10 ইউনিট কিউব হয়, তখন এখানে আমার কি হবে, 10 কাপ্পা হয়ে যাবে। সো তোমার এটা যদি ভি ইউনিট কিউব হয়, সেটার জন্য হয়ে যাবে ভি কাপ্পা। সো এটা হবে হচ্ছে আমার সেই ল্যামডাটা। বুঝছো? বুঝছো কি করছে? জি ভাইয়া। তো এটা এখানে বলছে, মানে তোমাকে এত ডিটেইলস কোথাও লিখতে হবে না। তোমাকে হচ্ছে হয়তো বড় জোর সংজ্ঞা লিখতে দিতে পারে যে তুল্য পরিবাহিতা বলতে তুমি কি বুঝো, বাট এটা হচ্ছে বাট তোমাকে এই ম্যাথ রিলেটেড জিনিসগুলো, তোমাকে ফর্মুলাগুলো দিয়ে তো অঙ্ক করতে হবে, দেখে এত কিছু বলা। দেন সেম দেখো, এটাকে আবার ইউনিট দিয়ে করছে। দেখো ধরা যাক, তো এই ফর্মুলাটা প্রথমে ডিরাইভ করলো, দেন বলছে ধরা যাক তড়িৎ বিশ্লেষণ দ্রবণের সি গ্রাম তুল্য ভর পার লিটার। সি গ্রাম তুল্যভর তড়িৎ বিশ্লেষ্য দ্রবীভূত আছে 1000 সেন্টিমিটার কিউবে। 1 গ্রাম আছে হচ্ছে 1000 ডিভাইড বাই সি সেন্টিমিটার কিউব দ্রবণে। তো এখানে হচ্ছে এই ফর্মুলাটাকে চেঞ্জ করে এটাকে তোমার জেনারেলাইজ করতেছে কিভাবে, দেখো এখানে তোমার আমার যেটা ছিল ভলিউমটাকে চেঞ্জ করে এখন ওটা করতেছে। তো আলটিমেটলি পাইছে যেটা, ল্যামডা ইজ ইকুয়ালস টু কাপ্পা 1000 সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই সি। সিটা কি? তুল্য ভর পার লিটার। মানে এখানে তোমার ইয়াটা নিয়ে আসতেছে। দেন এটারও আবার, মানে এটা আমার মেইনলি ফর্মুলা, ফাইনাল ফর্মুলা, যেটা এখানে চেঞ্জ করে পাইছে। তো এটা কেন আছে দেখো, বলছে কোন দ্রবণের যে আয়তনে 1 গ্রাম তুল্য ভর বিশ্লেষণ থাকে, সে দ্রবণের মোট পরিবাহিতা হলো তুল্য পরিবাহিতা। সো মোট আয়তন V is equals to 1 by C। ভলিউমটা বের করছে কিভাবে? এটাতে ভাগ দিয়ে, কারণ C is equals to আবার তোমার এত ডিভাইড বাই ভলিউম। সো আলটিমেটলি কাটাকাটি যে তুমি হচ্ছে ভলিউমটা পাবা, সেই জন্য। সো এটা হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা তুল্য পরিবাহিতার ক্ষেত্রে। এখান থেকে তুমি এখন ইউনিট বের করবা। ইউনিট আবার দুইটা এককে, সিজিএস আর এসআই। তো এখানে হচ্ছে দেখো যেটা করছে, কাপ্পার ইউনিট তো হচ্ছে আগে আমরা দেখছি ওহম ওহম ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, এটা কাপ্পার ইউনিট ছিল। এর সাথে অ্যাড হয়েছে কি, আয়তনের ইউনিট, মানে সেন্টিমিটার কিউব। এটার জন্য সেন্টিমিটার কিউব, আর ঘনমাত্রার ইয়াতে গ্রাম তুল্য ভর অ্যাড হয়েছে। তো এখানে তোমার আলটিমেটলি এইটা আর এটা কাটাকাটি যায়, এখানে একটা সেন্টিমিটার স্কয়ার আসবে, ওহম ইনভার্সই থাকবে, আর গ্রাম তুল্য ভরটা ইনভার্স হয়ে যাবে। সো আলটিমেটলি ইউনিট পাবা তুমি ওহম ইনভার্স সেন্টিমিটার স্কয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। সেম ভাবে এসআই ইউনিটে কি হবে, এসআই ইউনিটে তোমার সিমেন্স, এটাকে আমরা সিমেন্স বলি, সেন্টিমিটার স্কয়ারের জায়গায় মিটার স্কয়ার হয়ে যাবে, আর গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স হবে, দুইটা ইউনিট। সেম ভাবে মোলারেরটাও সেম, ওইটাতে তুমি এখানে যেমন 1 গ্রাম তুল্যভরকে তুমি দ্রবীভূত করছিলা, ওই জায়গায় তুমি 1 মোলার নিবা, কোন তড়িৎ বিশ্লেষের 1 মোল পরিমাণ নিবা। এটা কি ল্যামডা এম অথবা মিউ দিয়ে প্রকাশ করে। বলছে ভি আয়তনের একটি দ্রবণে 1 মোল তড়িৎ বিশিষ্ট থাকলে, 1 মোল তড়িৎ বিশ্লেষ্য থাকলে, ভি আয়তনেরই দ্রবণ কিন্তু 1 মোল তড়িৎ বিশ্লেষ্য থাকলে, ওইটাকে বলি আমরা এটা। ফর্মুলাও সেম, একই আয়তন দিয়ে তুমি গুণ করতেছো, বাট আলটিমেটলি তোমার চেঞ্জ হবে কোথায়? চেঞ্জ হবে এই জায়গায়। ফর্মুলাটা আগে তো এখানে সি ছিল, সি এর মানে কি দেখো, সি হচ্ছে গ্রাম তুল্য ভর পার লিটার। এখানে ভর দিয়ে প্রকাশ করা ছিল, সি ছিল গ্রাম তুল্য ভর পার লিটার। তুমি যখন 1000 কে গ্রাম তুল্য ভর পার লিটার দিয়ে ভাগ দিচ্ছিলা, এই 1000 সেন্টিমিটার কিউব আর এই লিটার এই জায়গায় কাটাকাটি যাচ্ছিল, যে তুমি আলটিমেটলি ওইটা পাচ্ছিলা। দেন হচ্ছে এখানে সেম, এখানে তুমি সি দিয়ে ভাগ না দিয়ে এখানে তুমি মোলারিটি, মোল পার লিটার, এটা দিয়ে ভাগ দিচ্ছ আর কি।
সো এইটুকুই তফাৎ, ফর্মুলা সেম, জাস্ট এম এর জায়গায় সি। তো এটার ইউনিট কি হবে আগেরটার মতোই, আগেরটাতে যেখানে এই জায়গায় গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স ছিল ওই জায়গায় হচ্ছে মোল ইনভার্স হয়ে যাবে। সেম ভাবে সিমেন্সের ইয়ারটাও এসআই ইউনিটটাও সেম, এই জায়গায় জাস্ট তুমি যদি সিমেন্স মিটার স্কয়ার আর মোলের হচ্ছে ইনভার্স ছিল ওইটা দিয়ে দিলে এই একই জিনিসই তুমি পাও। তো দুইটা ফর্মুলা মোটামুটি সেমই, জাস্ট একটা হচ্ছে একটাতে মোল নিয়ে কাজ করছে আর একটাতে হচ্ছে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট নিয়ে কাজ করছে। তো এই টোটাল তিনটা ফর্মুলা মানে তিনটা পরিবাহিতা। একটা হচ্ছে তোমার আপেক্ষিক পরিবাহিতা যেটা একদম বেসিক, এরপরে হচ্ছে ওইটা থেকে জেনারেট করছে তুল্য পরিবাহিতা আর মোলার পরিবাহিতা, যেখানে তোমার এই ভর বা মোলার ওয়েটটা হচ্ছে তোমার ইনকর্পোরেট করছে। দেন আসো সামনে কি বলছে দেখি। নির্বাচন তো আজকে দেখবো না। ধ্রুব, আমরা কিছু অঙ্ক দেখতে পারি। আমরা কিছু অঙ্ক দেখি। ওকে, আচ্ছা আচ্ছা এখানে কি বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি পরিবাহিতা তড়িৎ কোষের তড়িৎদ্বার দুইটির মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 1 সেন্টিমিটার। এটা কি, এটা হচ্ছে এল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে 2 সেন্টিমিটার, এটা আমার এ। প্রতি লিটার দ্রবণে 50 গ্রাম KCl দ্রবীভূত আছে। এরূপ দ্রবণ দ্বারা একটি কোষকে পূর্ণ করা হলে কোষটির রোধ হয় আর। এর তুল্য পরিবাহিতাটা বের করতে বলছে। কি চাইছে? তুল্য পরিবাহিতা চাইছে। মানে আমরা জানি যে কোনো পরিবাহিতা বের করতে হলে প্রথমে আমার আপেক্ষিক পরিবাহিতাটা বের করা লাগে। কারণ আপেক্ষিক পরিবাহিতা বের করতে আমার কি কি লাগে? রোধটা লাগে, এলটা লাগে আর এটা লাগে, এগুলো সবগুলো আমাকে দিয়ে দিছে। জি তাহলে আমি আপেক্ষিক পরিবাহিতাটা বের করতে পারবো। জি ভাইয়া। এটা বের করছে, সিম্পল, জাস্ট বসাইছে কিছু করেনি। বসাইছে, এটা তো ইউনিটগুলো মান খেয়াল বসে রাখছে। দিচ্ছে। বসাইছে আর ইউনিটগুলো খেয়াল রাখছে, সেন্টিমিটারে নেওয়া সব। আমি আপেক্ষিক পরিবাহিতা বের করলাম। তুল্য পরিবাহিতাতে আমরা জানি তুল্য পরিবাহিতার ফর্মুলা হচ্ছে এটা, এটা না, জি ভাইয়া। এটা। যেখানে আমি কাপ্পাটা তো অলরেডি বের করছি, 1000-এর তো কিছু করার নাই, আমাকে সিটা এখন বের করতে হবে। সিটা কি? তুল্য ভর, গ্রাম ইকুইভ্যালেন্ট ভর, ওয়েট। গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা এখন আমাকে বের করতে হবে। তো দেখো KCl এর তুল্য ভর, KCl এর গ্রাম তুল্য ভর এটা হচ্ছে 74.5। এটা কিভাবে পাইছে? হুম, কিভাবে পাইছে? কিভাবে পাইছে এটা? জি ভাইয়া, কোনটা? এটা কেসিএল 74.5, এটা কিভাবে পাইছে? কত না? আরে কিছু না, পটাশিয়ামের ওয়েট কত? আণবিক পারমাণবিক ভর কত? 39। পটাশিয়াম ক্লোরিনের কত? 19, 19 দুগুণ 35.5। 38, 39 ভাইয়া। হ্যাঁ, ওইটা যোগ করলে কত পাবা? 37.5। 74.5। ও আচ্ছা আচ্ছা। তাই না? তোমার এইখানে তোমাকে দিছিল কতটুকু? 50 দিছিল। তোমার তুমি যেটা করবা 50 গ্রামকে যখন তুমি আণবিক ভর দিয়ে ভাগ দিবা তখন তুমি পাবা গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, যেটাকে আমরা সি বলতেছি। মানে মেইনলি আণবিক ভর দিয়ে ভাগ দিলে তুমি গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা পাবা। গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা পাওয়ার পরে তুমি যখন এটা এখানে বসাবা তুমি সুন্দর মতো আপেক্ষিক পরিবাহিতাটা পেয়ে যাবা। এটাই ম্যাথ। এই গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা খালি আলাদাভাবে বের করে নিতে হচ্ছে। সেম ভাবে পরেরটাতে দেখো, পরেরটাতে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি পরিবাহিত কোষে এত মোলার এত দ্রবণের রোধ হয় এত ওহম। রোধটা দিয়ে দিছে, মোলারটা দিয়ে দিছে, মোলারটা দিয়ে দিছে। দেন বলছে কোষ ধ্রুবক এত হইলে আহ, আহ, এটার মোলার পরিবাহিতাটা নির্ণয় করো, মোলার পরিবাহিতা বের করতে বলছে। আচ্ছা
কোষ ধ্রুবক হচ্ছে আমরা মানে একটা পার্ট মিস করছি সম্ভবত সামনে, এল বাই এটাকে কোষ ধ্রুবক বলে, যে প্রথম লিখেছি আমি খেয়াল করিনি। খেয়াল করিনি প্রথম লিখেছি। এই জায়গায় দেখো কোষ ধ্রুবক বলতে বোঝায় হচ্ছে এল বাই এ তে, মানে আমার ফর্মুলার যেই এল বাই এ টুকু ছিল এটাকে বলা হচ্ছে কোষ ধ্রুবক। তো এই এল বাই মানে এল আর এ আলাদাভাবে না দিয়ে একবারে দিয়ে দিছে। তো এইটা হচ্ছে মেইনলি এল বাই এ, এটা হচ্ছে আর। তাইলে আমি হচ্ছে এখান থেকে কে ইজিলি বের করে ফেলতে পারি, কারণ আমাকে আর দিয়ে দিছে আর কোষ ধ্রুবক এটা দেওয়া আছে। তো আমার আপেক্ষিক পরিবাহিতা বের হয়ে আসবে। মোলার পরিবাহিতার জন্য আমার কি লাগবে, আপেক্ষিক পরিবাহিতাটা আমার কাছে আছে, আমার এমটা লাগবে। এমটাও আমাকে ডিরেক্টলি দিয়ে দিছে, আমাকে বলছে এত মোলার, তো এটা আমাকে ডিরেক্টলি দিয়ে দিছে এত মোল। তো আমি ওইটা ডিরেক্টলি বসাইলে এখানে আমার মোলার পরিবাহিতা চলে আসবে। আমাকে দিয়ে দিছে এখানে আগেরটাতে যেমন তোমাকে গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা দেয় নাই, তোমাকে জাস্ট বলছে এত গ্রাম প্রতি লিটারে এত গ্রাম দ্রবীভূত আছে, এটা বলছিল, কিন্তু তোমাকে ইকুইভ্যালেন্ট ওয়েটটা আলাদাভাবে বলে নাই। বাট এখানে তুমি তো হচ্ছে মোলারের ক্ষেত্রে কি বসাও, ডাইরেক্টলি মোলে বসাও। এখানে তো মোল পার লিটার দিয়ে দিছে, এত মোল পার লিটার। তো ওইটাই ডিরেক্টলি বসাই দিছে, দিয়ে তুমি কি পাইছো, মোলার পরিবাহিতাটা পাইছো। দেন এখানে দেখো এখানেও কোষ ধ্রুবক দেওয়া এল বাই এ, কোষে এত এত নরমালিটি দিছে, এখানে আবার দেখো এখানে নরমালিটি দ্রবণ দিছে। ইকুইভ্যালেন্ট কোষে এত নরমালিটি, এত রকমের রোধ, রোধ হলো এত আর। তো এখান থেকে দেখো আবারও আপেক্ষিক পরিবাহিতা চাইছে, দেন তুল্য পরিবাহিতা চাইছে। আপেক্ষিক পরিবাহিতার ক্ষেত্রে আমরা জানি জাস্ট ফর্মুলায় বসাই দিলেই হলো, আমাকে এটা দেওয়া আছে আর এটা দেওয়া আছে, আপেক্ষিক পরিবাহিতাটা বের হয়ে যাবে। দেন তুল্য পরিবাহিতার ক্ষেত্রে আমার, আচ্ছা দেখো তুল্য পরিবাহিতা চাইছে। তুল্য পরিবাহিতার ক্ষেত্রে আমার কি লাগে, ভর লাগে, ভর লাগে না? জি ভাইয়া। তো এখানে দিছে কোষ ধ্রুবক এখানে কি দিছে, রোধ দিয়েছে ঘনমাত্রা, কোষ ধ্রুবক এইটা। না আমার তো কোষ ধ্রুবক তো হচ্ছে কোষ ধ্রুবক থেকে দিয়ে তো তুমি হচ্ছে কাম্পাটা বের করছো, আপেক্ষিকটা বের করছো। জি তাহলে এই তুল্য পরিবাহিতা বের করার জন্য তো আমার সিটা লাগবে, সিটা কই পাবো? হ্যাঁ, এখানে সি লাগবে। সিটা কই পাবো? এটা কেমনে পাওয়া যাবে ভাইয়া? হুম, এটার জন্য তো ইনফরমেশন দিছে। হুম, নরমালিটি কি, মোলারিটি 0.0, হ্যাঁ 0.005। কি করবো এটা দিয়ে? এখানে কি করছে, তুল্য পরিবাহিতা কিউবিক সেন্টিমিটার ডিভাইড বাই সি। 1000 কই থেকে পাইলো? আচ্ছা আমি বলি, দেখো আমরা হচ্ছে মোলারিটি করছি, মোলারিটি কি জিনিস, মোলারিটি হচ্ছে যখন জি ভাই, কোনো দ্রবণে কতটুকু? কোনো দ্রব্যের 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকে, ওটাকে আমরা কি বলি, মোলারিটি বলি, রাইট? একটা দ্রবণে যখন কোনো
যৌগের বা কোনো দ্রব্যের যদি 1 মোল পরিমাণ দ্রবীভূত থাকে বা যত মোল দ্রবীভূত থাকে আমরা হচ্ছে এটাকে তত মোল বলি। এভাবে বলি না, মোলারিটিতে কিন্তু মোলার হিসাব হয়। আমি যদি বলি একটা যৌগের একটা দ্রবণে কোন দ্রব্যের 1 মোল পরিমাণ আমি দ্রবীভূত করছি, তাহলে ওটা কি 1 মোলার দ্রবণ হয়? জি ভাইয়া। নরমালিটির ক্ষেত্রে যেটা হয়, নরমালিটির ক্ষেত্রে তুমি এখানে মোল দিয়ে হিসাব করো না, এখানে তুমি তুল্য ভর দিয়ে হিসাব করো। তুমি যদি 1 লিটার দ্রবণে একটা দ্রব্যের 1 তুল্য ভর পরিমাণ দ্রবীভূত করো, তখন এটাকে বলি হচ্ছে আমরা 1 নরমালিটি। কথাটা বুঝো? নরমালিটিতে তুমি এই যে তুল্য ভর, যে সি এর কথা বলতেছে, এই তুল্য ভর দিয়ে তুমি হিসাবটা করো। তুমি যদি একটা দ্রবণে 1 লিটার দ্রবণে কোনো কিছুর 1 তুল্য ভর পরিমাণ দ্রবীভূত করো, ধরো আমরা একটু আগে যেটা করছিলাম, এটা তুল্য ভাবে ছিলাম না, গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট ভাগ দিয়ে। তো তুমি যদি হচ্ছে কোনো কিছুতে এখন একটা যৌগের 1 তুল্য ভর পরিমাণ দ্রবীভূত করে দাও, ওইটাকে আমরা তত নরমাল বলবো। মানে 1 তুল্য ভর, মানে তুমি যতগুলা, মানে এখানে হিসাবটা হচ্ছে নরমালিটির ক্ষেত্রে হিসাবটা হয় এইভাবে, তুমি যতগুলা তুল্য ভর পরিমাণ দ্রবীভূত করবা তত নরমালিটি বাড়বে। আর মোলের ক্ষেত্রে হিসাব হয় তুমি যতগুলো মোল যুক্ত করবা তত মোলারিটি বাড়বে। এরকম আর কি। একটা মোলের হিসাব হচ্ছে যেটা হচ্ছে মোলার ভর, আর একটা হচ্ছে তুল্য ভরের হিসাব, ওটা হচ্ছে নরমালিটির সাথে। বুঝছো? জি ভাইয়া। একটু আলাদা, একটা তুমি মোলার ভর নিয়ে কাজ করছো, পুরা ভর পরিমাণটা যেটা 1 মোলের যে ভর, ওইটাকে দ্রবীভূত করতেছো। তুমি যদি 1 মোল দ্রবীভূত করো তুমি বলবা 1 মোলার দ্রবণ। তুমি যদি 2 মোল দ্রবীভূত করো তুমি বলবা 2 মোলার দ্রবণ। 3 মোল করলে বলবা 3 মোলার দ্রবণ। নরমালিটিতে মোলার ভর না, নরমালিটিতে আসে তুল্য ভর। তুমি যদি একটা যৌগের 1 তুল্য ভর পরিমাণ দ্রবীভূত করো তুমি বলবা 1 নরমাল দ্রবণ। তুমি যদি 2 তুল্য ভর দ্রবীভূত করো তুমি বলবা 2 নরমাল দ্রবণ। এরকম ওখানে তুল্য ভরটা দ্রবীভূত হচ্ছে, আর মোলারিটিতে মোলার ভরটা দ্রবীভূত হচ্ছে। তো এখানে বলে দিছে যে একটি কোষে দ্রবণটা হচ্ছে এত নরমালিটি, মানে কি এখানে 1 লিটারে 0.005 কি গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট দ্রবীভূত আছে। মানে তোমার এই জায়গায় দেখো, এই জায়গায় বলছিল প্রতি লিটার দ্রবণে এত গ্রাম দ্রবীভূত আছে, গ্রাম দ্রবীভূত আছে। এটা কিন্তু জি ভাইয়া। তুল্য ভর না, এই গ্রামটা কিন্তু তুল্য ভর না, এখানে কিন্তু তোমাকে ভাগ দিয়ে তুল্য ভরটা বের করতে হচ্ছে। কত তুল্য ভর দ্রবীভূত ছিল, ওখানে দ্রবীভূত ছিল এত তুল্য ভর, এই যে 0.6711, 1 লিটার দ্রবণে এত তুল্য ভর দ্রবীভূত ছিল। এখানে তোমাকে ডিরেক্টলি ওটা দিয়ে দিছে এত নরমালিটি, মানে তোমার 1 লিটার দ্রবণে 1000 সেন্টিমিটার পলিমার ছিল 1000 সেন্টিমিটার কিউবে তোমার কতটুকু ছিল 0.005 গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট দ্রবীভূত আছে। তো তোমাকে এখানে এটা ডিরেক্টলি অ্যাকচুয়ালি দিয়ে দিছে নরমালিটি দিয়ে, নরমালিটি দিয়ে তোমাকে সিটা দিয়ে দিছে। বুঝছো? এটাই হচ্ছে আমার ডিরেক্টলি সি, সেই জন্য সিতে এটা বসাইছে ডিরেক্টলি, মানে একটু অন্যভাবে প্রকাশ করছে, এটার জন্যই মেনলি দেখো নরমালিটিতেই আসছে, তাই ওটা ডিরেক্টলি বসাই দিলে তুমি তোমার তুল্য পরিবাহিতাটা পেয়ে যাবে। দেন পরেরটা দেখো বলছে কোন পরিবাহিতা কোষের তড়িৎদ্বারের মাত্রা হলো এত সেন্টিমিটার এত সেন্টিমিটার, দুইটা জি। তড়িৎদ্বারের মাত্রা দিছে। ওকে দিছে। এবার তড়িতের দুটি মধ্যবর্তী দূরত্ব এত হইলে কোণ ধ্রুবক কত। মাত্রা বলতে বোঝাচ্ছে দুইটা ডাইমেনশন, তড়িতের প্রস্থচ্ছেদের মাত্রা দিছে, একটা ধরো লেন্থ একটা ওয়েট, তাহলে এই দুইটা গুণ করলে তুমি পাবা কি ক্ষেত্রফল। এরিয়াটা পাবা। মধ্যবর্তী দূরত্ব এল দিয়ে দিছে, কোণ ধ্রুবক বের করতে দিছে, তোমাকে এল বাই এল এটাই। জি। এরপর তোমাকে দেখো তড়িৎদ্বারের ক্ষেত্রফল দিচ্ছে এ, এত তাপমাত্রায় একটি বিশ্লেষক দ্রবণ পূর্ণ করে, দ্রবণ দিয়ে পূর্ণ করে রোধের মান পাওয়া গেল এত, আর দিয়ে দিচ্ছে আপেক্ষিক পরিবাহিতাটা দিয়ে দিচ্ছে, মানে তোমাকে কাপ্পা দিয়ে দিচ্ছে। তো সে মধ্যবর্তী দূরত্ব তোমাকে এল বের করতে বলছে,
আর এল বাই কে বের করতে বলছে, তাইলে আমরা ফর্মুলা জানি। এখানে আমাকে কাপ্পাটা দিয়ে দিছে, আরটা আমাকে দিয়ে দিছে, তারপর কিন্তু 1 মানে জানি এ আমার কাছে আছে, তাহলে আমি এল বের করতে পারবো। এল বের হইলে এল বাই এল বের হয়ে যাবে, বুঝছো? জি ভাইয়া। কিছু জায়গায় জাস্ট একটু টুইস্ট আছে, যেমন এই যে নরমালি এটা নতুন ছিল, তারপর তোমাকে যখন গ্রামে দেওয়া হচ্ছে তখন তোমাকে ওটা ইকুইভ্যালেন্ট ওয়েতে নিয়ে যাচ্ছে হচ্ছে এটা একটা নতুন জিনিস, বাট অঙ্কগুলো সব একই ফর্মুলায় বসছে। তো এই অঙ্কগুলো দেখবা। এরপরে হচ্ছে এর আগে কি ছিল দেখি। এটা হচ্ছে একদম একদম বেসিক অঙ্ক, বুঝছো? এরপরে যে আমরা কুলম্বের সূত্র, ফ্যারাডের সূত্রের কথা লিখেছিলাম না এক জায়গায়, ওই যে পরিবাহী আর ইয়ের মধ্যে পার্থক্য যখন দেখাচ্ছিল, তোমার ধাতব পরিবাহী আর তোমার আয়নিক পরিবাহীর মধ্যে যখন পার্থক্য দেখাচ্ছিল, ওখানে বলছিল ধাতব পরিবাহী হচ্ছে কুলম্বের সূত্র মেনে চলে, আর আয়নিক পরিবাহী ফ্যারাডের সূত্র মেনে চলে। তো ওইগুলা সামনে আছে, সামনে দেখো মানে এখানে হচ্ছে আরো ডেফিনেশন আছে, তড়িৎ কি, তড়িৎ প্রবাহ কি, চার্জ কি, তারপর তোমার অ্যাম্পিয়ার, কুলম্ব, এগুলো ইউনিট, এগুলো কি জিনিস, এগুলোর মধ্যে সম্পর্ক কি, তারপর ফ্যারাডে, ফ্যারাডে কি জিনিস এটা বলছে। দেন ফ্যারাডের প্রথম সূত্র, এই যে ফ্যারাডের সূত্র দিয়ে মেইনলি তোমার এখানে শুরু হবে, ফ্যারাডে কি বলছে, ফ্যারাডের প্রথম সূত্র। দেন হচ্ছে ফ্যারাডের সূত্র কোথায় কোথায় ইউজ করবা, তাৎপর্য, মানে এগুলো পুরোপুরি ম্যাথমেটিক্যাল বেস, মানে এখানে তোমার হচ্ছে ওই যে ইলেকট্রন কয়টা দিচ্ছে কয়টা নিচ্ছে এগুলো সব হিসাব আসবে এখানে তোমার। তারপর জারণ বিজারণ আমরা যেগুলো চ্যাপ্টার 3 দেখেছি ওগুলোও আসবে এর মধ্যে। দিয়ে তুমি আলটিমেটলি হিসাব করবা কতটুকু তড়িৎ আদান প্রদান হবে, মানে এগুলো মোটামুটি পুরোটাই অঙ্ক, যেগুলো যা দেখতেছো সব মোটামুটি সবই অঙ্ক। বাট কিছু হচ্ছে আছে ব্যাটারির, ব্যাটারি রিলেটেড কিছু জিনিস আছে, ওগুলো হচ্ছে আবার বিজ্ঞানের, ওগুলো বিজ্ঞান করতে হবে, যেমন শেষের দিকে বাট মেজর পার্ট। তারপরে তোমার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানকার, ওটা হচ্ছে কোষ বিভাগ বের করা, এটা মোটামুটি প্রতিবারই আসে, দেখবা গ নাম্বারে অথবা ঘ নাম্বারে হচ্ছে তোমাকে দেয় কোষ বিভাগ বের করা, এটা মোটামুটি একটা ইম্পর্টেন্ট পার্ট। এটা হচ্ছে কনফিউশন, অনেক কনফিউশন ক্রিয়েট হয়। তারপরে শেষের দিকে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের কোষ আছে, ওগুলো বিক্রিয়া, বিক্রিয়াগুলো মনে রাখতে হবে কোন কোষে কেমন হয় এগুলো। তো দেখি সপ্তাহে পার্ট আগে ইয়ে করি এবং হচ্ছে পরীক্ষা করতে যাবো। তোমার পরীক্ষা কবে? পরীক্ষা কালকে ভাইয়া। কেমিস্ট্রি কবে? কেমিস্ট্রি 1 মিনিট একটু আমি দেখতেছি। দেখো কেমিস্ট্রি ভাইয়া হচ্ছে 16 তারিখে। 16 তারিখে, মানে জি সামনে জি এর জি মধ্যে জি জি কবে কবে করতে হবে? হ্যাঁ, এর মধ্যে হচ্ছে আমি 6 তারিখে বাংলা পরীক্ষা আছে, দেন 10 তারিখে আইসিটি, এর মাঝে 3 দিন গ্যাপ আছে, এর মাঝে পড়তে পারবো ভাইয়া। 6 তারিখের পরে 9 তারিখে, 6 তারিখের পরে 10 তারিখে আছে। মানে তুমি 6, 7, 8 কয়টা জি পরীক্ষা ভাইয়া, দিবে? 6, 7, 8, হ্যাঁ এর ভিতর পড়তে পারবো। এরপরে আবার টান। এরপরে আবার 11 তারিখে আছে, 13 তারিখে আছে, দেন 16 তারিখে রসায়ন। আচ্ছা 13 পরে 16, মানে ওখানে আমরা 14, 15 আবার দেখতে পাবো। জি ভাইয়া, এর ভিতর 3টা থেকে 4টা, মানে 4টা ক্লাস করা যাবে। হ্যাঁ তাইলে তো হচ্ছে ভালোভাবে শেষ করা যাবে, সমস্যা নেই। জি ভাইয়া, আর আমার ফোর্থ উত্তর পুরোটা নাই ভাইয়া। কতটুকু আছে? ফোর্থ উত্তর রেডক্স পর্যন্ত আছে। রেডক্স পর্যন্ত জানো বা নাই? ফ্যারাডে ট্যারাডে এগুলো আছে, পরিমাণ নির্ণয়, তাৎপর্য, 4.9। 4.9 পর্যন্ত না? জি জি 4.7 মানে অপটিক, আচ্ছা 4.9, জি ভাইয়া। 4.7 সংখ্যা টংখ্যা যাবে, কৈফিয়ত যাবে,
4.8 জি ভাই এতটুকু। আচ্ছা এটা 8 পর্যন্ত জি জি জি। ঠিক আছে তাহলে হচ্ছে আমাদের কতটুকু থাকে মানে কলেজ থেকে প্যারা খেয়ে গেছে, মানে কলেজ থেকে তো ক্লাস করাই, ক্লাসে কিছুদিন মানে মোট কেমিস্ট্রি 3টা থেকে 4টা টিচার, এই দিন আসে এই স্যার ক্লাস নেই, এই দিন আসে এই স্যার ক্লাস নেই, কোনো কিছু ঠিক নাই তোমাদের কলেজে। টু শুরু করে এটা শেষ করে দুইটা একসাথে শেষ করে দাও একটু জি ভাই। সমস্যা নেই আমরা হচ্ছে আজকে যে পার্টগুলো দেখলাম এই পার্টটা হচ্ছে তোমার মেইনলি ছিল কিছু সংজ্ঞা তোমার জি অঙ্কের ভাই। যেগুলো জিনিস ছিল এখানে কিছু সংজ্ঞা আছে এই সংজ্ঞাগুলো আসার মতো যেমন তোমাকে বলতে পারে ধাতব পরিবাহী কি জিনিস তড়িৎ বিশ্লেষক পরিবাহী কি জিনিস এগুলো আসার মতো দেন তোমার এই জায়গায় হচ্ছে এই পার্থক্যটা আসার মতো তোমাকে বলতে পারে ধাতব পরিবাহী আর তড়িৎ বিশ্লেষক পরিবাহীর মধ্যে পার্থক্য কি এটা আসার মতো জিনিস দেন তোমার এখানে ডেরাইভ করতে বাট এই ডেরিভেশন গুলো আসলে লাগে না তোমার এখান থেকে ধরো তোমাকে বলতে পারে তড়িৎ পরিবাহীটা কি সংখ্যাটা আসতে পারে দেন তোমার প্রকারভেদ তোমাকে প্রকারভেদ কেউ লিখতে দিবে না তোমার এখান থেকে যেটা লাগবে এত এক্সপ্লেনেশন লাগবে না এগুলো কোথাও আসে না তোমার মেইনলি ফর্মুলা গুলো লাগবে জিনিসগুলো বুঝতে হবে যে তড়িৎ আপেক্ষিক পরিবাহিতার ফর্মুলা কি তারপরে তোমার তুল্য পরিবাহিতার ফর্মুলা কি আর তোমার হচ্ছে মোলার পরিবাহিতার ফর্মুলা কি আর কোনগুলো কিভাবে আসতেছে মানে কিভাবে আসতেছে এটা মেইনলি লাগবে না জিনিসটা বুঝতে হবে সেটা কোনটা কি বুঝার পরে তুমি হচ্ছে ওই অঙ্কগুলা করবা যেগুলো হচ্ছে তোমার এই পরিবাহিতা রিলেটেড অঙ্ক যেগুলো আমরা দেখলাম ওগুলো দেখবা মোটামুটি উদাহরণগুলো দেখলে তোমার ওই পার্টটুকু কভার হয়ে যাবে এরপরে তুমি যেটা করবা এরপরে আমরা তো আর দেখি না আমরা মোটামুটি এতটুকু দেখলাম আমরা নেক্সট দিন মানে আমরা হচ্ছে 6 তারিখ করবো না জি ভাই। 6 তারিখে আমরা যেটা করবো 6 তারিখে আমরা এখানে এটা তো ব্যবহারিক 6 তারিখে পড়লে 6 তারিখে পড়লে রাতে ভাই, কারণ 6 তারিখে আমার তো 6 তারিখে বিএসসি সাড়ে পরীক্ষা তিন আছে তারপর 6 তারিখে রাতে সাড়ে তিন 3:30 পর্যন্ত আমার এক্সামই 6 তারিখে। আজকে ধরো তুমি রেস্ট নিবা দেন রাতে করবো আচ্ছা। 6 তারিখে আমরা হচ্ছে মোটামুটি এই সংখ্যাগুলো ইয়া করে আমরা ফ্যারাডের প্রথম সূত্রটা দেখবো 6 তারিখে ফ্যারাডের সূত্রগুলো দেখে দেন এই রিলেটেড কিছু অঙ্ক আছে ওগুলো দেখবো যেমন তোমার এই যে তুল্যভার বের হচ্ছে আমরা যেটা হচ্ছে ইয়াতে দেখছিলাম তুল্যভার কিভাবে বের করবে যে দুটো দিকে ভাগ কপারের তুল্যভার বের করছে কপারটাকে দুই দিয়ে ভাগ করছে কপার সালফারেটটা দেখো কপার সালফারেটটাকে দুই দিয়ে ভাগ করছে কারণ যোজনী দুই সালফিউরিক অ্যাসিডটাকে দেখো 98 কে দুই দিয়ে ভাগ করে 49 করছে এটা তার তুল্যভার সোডিয়াম কার্বনেটটাকে দুইটা ভাগ করতেছে এরকম যদি তুমি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের নাও তখন এটাকে তুমি 3 দিয়ে ভাগ করবে তুমি যদি সোডিয়াম ক্লোরাইডে যাও ওটাকে 1 দিয়ে ভাগ করবে এটা আর কি তোমার যোজনী দিয়ে ভাগ দিয়ে তুল্যভর আসে এই ফ্যারাডের সূত্রতে তুল্যভরগুলো লাগে তো ওগুলা বের করে করে মেইনলি হচ্ছে আমরা অঙ্কগুলা করব ফ্যারাডের ইয়েতে দেখবো অনেক অনেক কিছু আছে ওই অঙ্কগুলা একই একই সেটাতে কিছু কিছু চেঞ্জ আছে তো এইটা নিয়ে আমরা দেখবো নেক্সট আচ্ছা ভাই। ওকে আজকে আমরা তেমন কিছু করিনি আজকে হচ্ছে সেই আপেক্ষিক পরিবাহিতা কিছু নিয়ে দেখলাম এগুলো মেইনলি অঙ্কই আর কি মানে এত থিওরিটিক্যাল জিনিস হচ্ছে আসলে লাগে না তুমি জাস্ট অঙ্কগুলো তোমার ফোকাস থাকলেই হলো তোমাকে তো মেইনলি অঙ্কই করতে দিবে বাট ফর্মুলাটা একটু বুঝতে হবে কিভাবে আসে দেখে এইভাবে ইয়ে করা তাহলে 6 তারিখ রাতে আবার আমি সম্ভবত ঢাকাতেই থাকবো এখান থেকে করাবো আচ্ছা ভাই। ঠিক আছে আল্লাহ হাফিজ।